আজকের প্রথম ম্যাথ হচ্ছে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায়, তাহলে বলেন এখানে মুনাফার হার কত? মুনাফার হার হার হচ্ছে 12%, তাই না? 12। তারপর টাকা হার মুনাফায় কত টাকা বলছে 500 টাকার, তার মানে আসল আসল হচ্ছে 500 টাকা। কত বছরের সরল মুনাফা? সরল এইবার হলো মুনাফা। মুনাফা হচ্ছে 360 টাকা। তাহলে বের করতে হবে কি কত বছর, মানে বছরটা বের করতে হবে। এখন বলেন সময় সময় নির্ণয় সূত্র কি মনে আছে? উপরে মুনাফা, তাই না? উপরে মুনাফা, মুনাফা ইন্টু 100 ডিভাইড বাই হার ইন্টু আসল। তাহলে মুনাফার মান কত? মুনাফা হচ্ছে 360, তারপর 100, আর মুনাফার হার হচ্ছে 12, আসল হচ্ছে 500। তাহলে কিভাবে কাটা যায়? 12 দ্বারা এটাকে কাটলে 3 বার যায়, তাই না? 3 বার যায়, 3 × 12 = 36। এই শূন্যটা বসাই দিলাম। তারপর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চলে গেল। এখানে আছে কত? 5 5 30-এর মধ্যে কতবার যায়? 6 বার। 6 বার, 5 6 30, 6 বছর। বুঝছেন কাটাকাটিটা? বুঝছেন? তারপরটা দেখেন, সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরে? বলছে সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরে সুদ আসলের 1/5 অংশ হবে? সুদের হার শতকরা 5, তাহলে তাহলে এখানে আমরা হার বের করলাম 5, তারপর সুদ আসলের সুদ আসলের 5/1 অংশ হবে। তাহলে বলেন সুদ যদি আসল, তাহলে এখানে আসল কত? আসল আসল কত টাকা? আসল হচ্ছে নিচেরটা, এই যে সুদ আসলের, এই যে আসল সুদ মানে সুদ সুদ আসলের। আচ্ছা শোনেন, এখানে কথা বলছে, বলছে সুদ সুদ আসলের, তাহলে সুদ আসল হচ্ছে 5 টাকা, সুদ আসল হচ্ছে 5 টাকা, আর সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আসল কয় টাকা বলেন তো? আসল এই জিনিসটা বুঝছেন? বলছে সুদ সুদ আসলের 5/1, তাহলে নিচেরটা হলো এই যে যেটা পরে থাকে, এই যে সুদটা হচ্ছে উপরেরটা 1 টাকা, আর সুদ আসল হচ্ছে 5 টাকা। এখন সুদ আসল যদি 5 টাকা হয়, সুদ যদি 1 টাকা হয়, তাহলে আসল কয় টাকা হবে? সব ভুলে গেছেন মনে হয়। সুদ আসল যদি 5 টাকা হয়, সুদ যদি 1 টাকা হয়, সুদ আসল মানে মুনাফা প্লাস আসল, আর সুদ মানে হচ্ছে কি মানে মুনাফা আর কি। তাহলে 4 টাকা হবে। 5 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 4 টাকা, আসল হইল 4 টাকা। আসল 4 টাকা, সুদ 1 টাকা, মুনাফার হার 5 টাকা। তাহলে সময় কি হবে? সময়, তাহলে আমরা সময় নির্ণয় করব। উপরে হচ্ছে উপরে হচ্ছে মুনাফা। মুনাফা কত টাকা? মুনাফা মুনাফা মানে সুদ, সুদ হচ্ছে 1 টাকা, 100, সূত্রের 100, মুনাফার হার হচ্ছে 5, আর আসল হইল কয় টাকা? 4 টাকা। তাহলে এখন এটাকে কাটাকাটি করেন, এই 4 দ্বারা কাটলে এটা কত হবে? 25, আর 5 দ্বারা কাটলে হবে 5 5 25।
তারপরে মাত্রা দেখেন, বার্ষিক 8% হার সুদে কত বছরের সুদ আসলের সমান হবে? বার্ষিক 8% হার সুদে, তাহলে আমাদের এখানে মূল সূত্রটা কি? বার্ষিক 8% হার সুদে, এখানে মুনাফার হার হচ্ছে 8 টাকা। সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? সুদ আর আসল একই রকম, তাহলে যদি আসল মনে করি, ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে সুদও কত টাকা? তাহলে সুদও ভি টাকা। আসলও যা, সুদও তা। এবার বের করতে হবে সময়টা কত সেটা বের করতে হবে। তাহলে সেই আগের সেই সূত্র, সময় লিখলাম। সূত্রটা কি? উপরে হচ্ছে মুনাফা বা সুদের টাকাটা ধরে নিলাম ফি ইন্টু 100। এবার নিচে হচ্ছে আসল টাকা ইন্টু মুনাফার হার। তাহলে আমরা এখানে এই পি কেটে দিতে পারি। এখন 100-কে 8 দ্বারা ভাগ করব। 100-কে 8 দ্বারা ভাগ করলে কত? 8 8 100-র মধ্যে যায় 12 বার। 8 12 96। 8 100-র মধ্যে যায় 12 বার। 8 12 96। 8 থাকে কত? 4। 4 অবশ্যই থাকে। তো 4-কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 0.5, মানে হাফ আরি, তার মানে 12.5 বছর। এই যে 100-কে 8 দ্বারা ভাগ করলে দেখবেন 12.5 বছর পাবেন। বুঝছেন? তারপর এখানে বলা বলা হচ্ছে যে 12.5% সরল সুদে কোনো মূলধন কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? 12.5% সরল সুদ, তাহলে আমাদের এখানে মুনাফার হার দেওয়া আছে। হার হচ্ছে 12.5 সুদে কোনো মূলধন কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে মূলধন মূলধন মানে কি? মূলধন হচ্ছে যেখানে মুনাফা এবং আসল দুইটাই থাকে। মূলধন মানে মুনাফা আসল। তো সুদে আসলে মূলধনটা যদি মানে মূলধন মানে মুনাফা আসল, তো মুনাফা আসল হবে দ্বিগুণ। তাহলে মুনাফা আসল যদি দ্বিগুণ হয়, তাহলে ধরেন যে আসল ছিল, ধরে নিলাম যে আসল ছিল পি টাকা, তাহলে মুনাফা আসল কত টাকা? মুনাফা আসল হচ্ছে 2 ফি টাকা। মুনাফা আসল হচ্ছে 2 ফি টাকা। তাহলে তাহলে মুনাফা কত টাকা? মুনাফা হবে এই 2 পি থেকে পি গেলে আবারও পি। আগের এই ম্যাথটা আগেরটার মতোই। তাহলে এবার আমি এখানে বের করব সময়। যদি সময় বের করি, তাহলে আমার উপরে লাগবে মুনাফা। মুনাফাটা কত পাইলাম? মুনাফা পাইলাম পি টাকা ইন্টু 100। আর নিচে আসল পাইছি পি। আর মুনাফার হার হচ্ছে 12.5। এখন 12.5 দ্বারা 100-কে আমরা ভাগ করব। এখন এটা করার জন্য কয়েকভাবে করা যায়। প্রথম হচ্ছে, যেহেতু এখানে দশমিকটা আছে, তাহলে আমরা যেহেতু দশমিকের টাকা আমরা চেঞ্জ করি, আমরা কি করি? উপরে নিচে 100 দ্বারা গুণ করে দেই। এখানে উপরে নিচে যদি 100 দ্বারা গুণ করি, উপরে নিচে যদি 100 দ্বারা গুণ 10 দ্বারা গুণ করি, তাহলে দশমিকটা চলে যাবে। উপরে 10 দ্বারা গুণ করলে হবে 100, আর এখানে এই যে এখানেও ধরেন 10 দ্বারা গুণ করলাম, এখানেও 10 দ্বারা গুণ করলাম। ঠিক আছে? তো 10 দ্বারা গুণ এই পি তো কাইটাই গেল, তাহলে 125 হয়। 125 1000-এর মধ্যে 8 বার যায়, 8। তাহলে এখানে উত্তর হচ্ছে 8, এই যে 8 বছর। আপনারা শুনতেছেন যারা আছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, হঠাৎ লোকজন কমে গেছে। যাক, আমরা আগে যাই।
বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর পরে আসলের 3 গুণ হবে? এইগুলো একই রকম। শতকরা মানে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদ, তাহলে এখানে আমরা যদি সমাধান করি এটাকে, তাহলে এখানে হার হয় 10 টাকা, মানে 10% হারে। আর বলছে কোনো মূলধন মানে আসল, তাহলে আমরা এখানে মূলধন ধরলাম। মূলধন, এই মূলধন বা আসল আরই, মূলধন আসল একই কথা ধরলাম, সেই টাকাটা পি। এখন বলছে এই মূলধনটা কত বছর পরে আসলের 3 গুণ হবে, বা আমরা ধরে নিলাম আসলটা, এই যে আসলটা, এখানে মূলধন বাদ দিলাম, যে আসলটা ধরলাম পি। বলছে এখন এই আসলটা কত বছর পরে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে মূলধন মানে হচ্ছে মুনাফা আসল, তাহলে আমরা এখানে এই যে মূলধন সমান মুনাফা আসল। আর তাহলে মুনাফা আসল কত হচ্ছে? আসলে 3 গুণ বলছে না, মূলধনটা, এই যে মূলধন মানে দ্যাট মিন্স মুনাফা আসল, এটা আসলে 3 গুণ হবে, তাহলে 3 গুণ হলে 3p। তাহলে মুনাফা কত হচ্ছে? মুনাফা হবে 2p। তাহলে এখন সময়টা আমরা বাড়ি করি। সময়ের মধ্যে আসবে আপনার উপরে আসবে 2p, মানে মুনাফাটা বসবে, আর এখানে আসবে 100, সূত্র 100। নিচে হইল মুনাফার হার, হার হচ্ছে 10, আর আসল যে টাকাটা সেই টাকাটা হচ্ছে পি টাকা। এদিকে পি পি চলে যাবে, উপরে থাকবে 200, নিচে থাকবে 10। তাহলে 0 0 কাটা গেল, এখানে কত থাকবে? 20 বছর থাকবে, মানে 20 বছর পর 3 গুণ হবে। আচ্ছা, এবার আপনারা যে দুইজন আছেন, এইটা আপনারা দুইজন চেষ্টা করেন, আমি তো কয়েকটা দিলাম। যে কোন যে কোনো আসল 20 বছরের সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? সুদে মূলে মানে হচ্ছে সুদ আসল, মানে আসল প্লাস সুদ দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা দেখেন, একটু এটা একটু দেখা যাচ্ছে যে কোনো আসল 20 বছরের সুদের মূলে দ্বিগুণ হলে, এখন আমরা দেখি যে কত বছরে আসলে সুদের মূলে সে দ্বিগুণ হয়েছে। কোনো আসল 20 বছরের সুদের মূলে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আমরা আগে অঙ্কটা কত বছরে 3 গুণ হবে সেটা বাদ দিলাম, আগে আমরা দেখি দ্বিগুণ হইতে। আচ্ছা, কোনো আসল 20 বছরের দেখে সুদের মূলে, 30 ও এটা বছর তো না। বলে দিছে। হ্যাঁ, এটা বলে দিছে কোনো আসল 20 বছরের সুদের মূলে দ্বিগুণ হলে। তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা মুনাফার হারটা কত সেটা বের করতে হবে। মানে প্রথম অংশে আমরা মুনাফার হার বের করব। তাহলে এখানে আমরা সময় জানি, সময় হচ্ছে 20 বছর। তারপর বলছে না দ্বিগুণ হলো, তাহলে আসল হলো পি টাকা, আর মুনাফা হইলো তাও পি টাকা। এটার ব্যাখ্যা দিলাম না এতক্ষণ পর্যন্ত, এটার ব্যাখ্যা দিয়েছিলাম যে যে দ্বিগুণ হইলে আসলে দ্বিগুণ আরই, তাহলে আমরা মুনাফা আসল থেকে যদি আসলকে বাদ দিই তাহলে মুনাফা পাবো। তারপর এবার আমরা এখান থেকে বের করব হার, মুনাফার হার। তো মুনাফার হার নির্ণয়ের সূত্র মনে আছে আপনাদের? উপরে সেই মুনাফা, মুনাফা ইন্টু 100, আর নিচে হচ্ছে আসল, আসল হচ্ছে পি টাকা, আর সময় হচ্ছে 20 বছর, তাহলে পি পি চলে গেল। এখন 20 এটার মধ্যে কতবার যায়? 20 এটার মধ্যে যায় 5 বার, 5 20 100, এই যে 5 হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 5। তাহলে কত বছরে 3 গুণ হবে? তাহলে এখন কত বছর, এবার সময় আমরা নির্ণয় করব। সময় নির্ণয় করতে আমাদের লাগবে কি? উপরে হইলো মুনাফা, যেহেতু 3 গুণ হবে তাহলে মুনাফা হইলো 2p, আর এটা হইলো 100, আর নিচে নিচে হইলো আমাদের আসল হইলো পি টাকা। এখানে হচ্ছে কি, এখানে আমরা আরেকটা হচ্ছে যে কি, মুনাফার হার হচ্ছে 5, মুনাফার হার হচ্ছে 5। এখন এটাকে ক্যালকুলেশন করব, পি পি চলে যাবে, 10 দুগুণে এখানে কত, এটাকে 200, 200 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? এই তো, আচ্ছা এটাকে কাইটা দেই 20, তাহলে কত? 40, 40 বছর।
40 বছর লাগে। তো এটা একটু টেকনিক জানলে, মানে এটা তো আমরা ম্যাথ করে বের করছি, এটা আসলে ম্যাথ করার দরকার নেই। কারণ যদি সুদে মানে বোঝা গেল 20 বছর পর সে ডাবল হবে, তাহলে 3 গুণ হইতে হলে আরো 20 বছর লাগবে। এটা ম্যাথ করা দরকার না। মানে যারা ম্যাথে চালাক তারা এটা ম্যাথটা করবে না। যে সরল মুনাফা মানে হচ্ছে প্রতি বছর কি নির্দিষ্ট হারে বাড়বে। চক্রবৃদ্ধির মুনাফাতে বলা যায় না, কিন্তু সরল মুনাফাতে বলা যায়। যে ধরেন যে আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখছেন, এখন 5 বছর পর আপনাকে 2 লাখ টাকা দিছে। এখন আপনি যদি 10 বছর পর উঠান তাহলে আপনি পাবেন আরো 1 লাখ টাকা বেশি পাবেন। তাহলে কত লাখ টাকা পাবেন? 3 লাখ টাকা পাবেন। তার মানে 10 বছর পরে 10 বছর পরে আপনার টাকাটা 3 গুণ হইলো। তাহলে আপনি যদি দ্বিগুণের হিসাবটা জানেন তাহলে 3 গুণটা বাড়ি করতে পারবেন। ঠিক আছে, জাস্ট ওইটাকে আরো 1 গুণ করলেই হবে। ঠিক আছে, তাহলে ধরেন যে আপনি জানেন যে দ্বিগুণ হইতে যদি 20 বছর লাগে, তাহলে 3 গুণ হইতে কি করবেন, এটাকে 2 দ্বারা মানে ডাবল করবেন আর এই টাকাটা 3 ডাবল করবেন। তাহলে আপনাকে এখানে যদি বলে 3 গুণ, যদি বলে যে 3 গুণ, এই 3 গুণ থেকে 1 বাদ দিয়ে দিবেন, কত? 2। ঠিক আছে, এই 1 তো হলো আপনার নিজের টাকা। ঠিক আছে, তাহলে 1 লাখ টাকা যদি 3 লাখ টাকা হয় তাহলে কয় গুণ বাড়ছে? 2 গুণ বাড়ছে। ওই 2 দ্বারা, তার মানে 20 কে 2 দ্বারা গুণ দিলেই সরাসরি 40 বের হয়ে যাচ্ছে। এই অঙ্কটা করা লাগতেছে না। ঠিক আছে, বুঝছেন? এবার এর পরের অংশটা করেন। এই যে এই ম্যাথটা করেন। কোনো টাকা 5 বছরে 6% হার সুদ আসলে 1300 টাকা হয়, কত বছরে ওই টাকা সুদ আসলে 1390 টাকা হবে? এটা করেন। সুদ আসলের একটা সূত্র ছিল, মানে আসল নির্ণয়ের আমরা যেটা জানি যে আসল নির্ণয়ের কয়েকটা সূত্র আছে। আচ্ছা দেখেন, কোনো টাকা 5 বছরে 6% হার সুদ সুদ আসলে 1300 টাকা হলো। আচ্ছা বলেন তো, এখানে আসল কত সুদ কত এটা কি জানেন? এই অঙ্কটাতে আসল কত সুদ কত সেটা কি জানেন? কত বছর ওই টাকা সুদ আসলে এত টাকা হবে। তাহলে এই অঙ্কটাতে আমরা একটা জিনিস জানি না, সেটা হচ্ছে আসল কত এবং সুদ কত, একটাও জানি না। আসল এবং সুদ দুইটা জানি না, তবে আমরা সুদ এবং আসলের যোগফলটা জানি। যদি কোনো অঙ্কে এরকম কোনো ঘটনা থাকে সুদ এবং আসল দুইটা আলাদাভাবে না বলে দিয়ে একসাথে বলে দিছে, আর কোনো ক্লু নাই, তাহলে সেই ক্ষেত্রে আসল নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে এই যে আমরা সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, আর দেওয়া আছে সুদ আসল, সুদ প্লাস আসল। এখান থেকে সুদও আলাদা করে বের করা যাচ্ছে না, আসল আলাদা করে বের করা যাচ্ছে না। তখন সেই ক্ষেত্রে একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা আগেও এখানে লিখছিলাম। সেটা হবে এরকম, যে তখন সেই ক্ষেত্রে আসল সুদ নির্ণয় আসল করার, ইনটু বিষয়টা হ্যাঁ আসল নির্ণয় 100 করার সূত্র প্লাস হচ্ছে, ইনটু সময়। হ্যাঁ যে সুদ আসল মানে সুদ প্লাস আসল ইন্টু 100 ডিভাইড বাই নিচে নিচে হচ্ছে 100 প্লাস এরপর হচ্ছে হার ইন্টু সময়। তাহলে আমরা এই সুদ আসল জানি, সুদ আসল হচ্ছে 1300 টাকা। 1300 টাকা হচ্ছে সুদ আসল, নিচে 100টা বসাই দিলাম। হার হচ্ছে 6 টাকা, আর সময় হচ্ছে 5 বছর। তাহলে এইবার এর পরের লাইনে 1300 বসাই দিলাম, আর এখানে হচ্ছে 5 6 30, মানে 300 কত এটা, তাহলে এটা কাটা গেল। 13 এটার মধ্যে যায় কতবার? 13 এটার মধ্যে 13, 13-এর মধ্যে একবার যায়, এই তো 10। ঠিক আছে, তাহলে 13 130-এর মধ্যে 10 বার যায়। তাহলে আমরা দেখলাম যে এখানে 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 আচ্ছা আচ্ছা দাঁড়ান, ও আরো, হ্যাঁ হ্যাঁ এখানে তো 100 আছে তো। আচ্ছা দেখেন, তাহলে এটার সাথে কি আছে? এই যে একটা 100 আছে ইন্টু 100। তাহলে এটা দেখেন, তো 13 এটার মধ্যে যায় যায় কতবার? 10 বার। 10 ইন্টু 100, তাহলে গুণ করলে কত হবে? 1000। তাহলে 1000 টাকা হচ্ছে আসল। তাহলে বলেন তো 1000 টাকা যদি আসল হয় তাহলে সুদ কয় টাকা? বলেন 1000 টাকা যদি আসল হয় তাহলে সুদ কয় টাকা? সুদ আসল 1300 টাকা না? এই যে
এই যে সুদ আসল 1300 টাকা। 300 টাকা। হ্যাঁ, সুদ হচ্ছে 300 টাকা। সুদ 300 টাকা। এখন বলছে কত বছরে ওই টাকা সুদে আসলে কত 1390 টাকা হবে। এখন আপনি এখান থেকে আসল এবং সুদ দুটা বের করতে পারবেন না। 1390 কত বছরে সুদ আসলে 1390 টাকা হবে। আসল যদি 1000 টাকা হয় তাহলে এখানে যখন 1390 টাকা সেই টাকাটা যখন 1390 টাকা হবে তখন সুদ কত থাকবে? আমার তো এই সুদটা এখন দরকার নেই। তখন সুদ কত থাকবে? বুঝেন নাই কথা? অঙ্কের সেকেন্ড পার্টটা দেখেন। আপনাকে বলছে কত বছরে ওই টাকা সুদ আসলে 1390 টাকা হবে। এখন আপনি জানেন আসল হচ্ছে 1000 টাকা। তাহলে সুদ হবে কত টাকা? 390 টাকা। তাহলে আপনি আসলও জানেন, সুদও জানেন। এবার কি মুনাফার হার জানেন 6%। তাহলে এখন বের করতে হবে সময়। তাহলে আমরা দ্বিতীয় অংশতে বলছে সুদে আসলে কত হবে? 1390 টাকা। আমরা জানি আসল হচ্ছে 1000 টাকা। তাহলে সুদ কয় টাকা বা মুনাফা কয় টাকা? 390 টাকা। আর মুনাফার হার আমরা জানি সরল মুনাফায় কখনো মুনাফার হার চেঞ্জ হয় না। এই যে 6, এই 6% এখানে, এই যে হার হচ্ছে 6, হার হচ্ছে 6। তাহলে এখন এখানে কি আসবে? এখানে আসবে কত বছর। তাহলে সময় নির্ণয়ের সূত্র কি? সময় নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে হইল মুনাফা মানে 390 ইন্টু 100, আর নিচে হচ্ছে আসল, ঠিক আছে, 1000 ইন্টু আরেকটা হচ্ছে কি হার হচ্ছে 6। তাহলে এইটা কাটা যাবে। এবার এবার 6টার মধ্যে কতবার যাবে? 6 দেখেন, 6 6 36, 6 6 36, তা আরো আছে কত? 3। এখানে 39 না, তাহলে আরো আছে 3 আর নিচে 6, তো কাটলে কত? 0.5, 6.5 মানে 6.5 বছর লাগবে। বুঝছেন এটা? আজকে আমরা কম সময়ে 7টা ম্যাথ করে ফেললাম। এখন আজকে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যৌগিক মুনাফা। এখন যৌগিক মুনাফাকে কি আজকে শুরু করব? আজকে শুরু করলে শেষ করা যাবে না। যৌগিক মুনাফা একটু জটিল আছে, মানে ক্যালকুলেশন গুলো একটু জটিল। আচ্ছা, যৌগিক মুনাফার বেসিকটা একটু দিয়ে নেই। দেখেন যৌগিক মুনাফার বেসিকটা কি? ওই যে গ্রামে আগে রাজা বাদশা, গ্রামে আগে কতগুলা মোড়ল ছিল না? মোড়ল বলতে ওরা ছিল কি বা জমিদার, বা ধরেন মানে যারা লোকজনকে টাকা হাওলাত দিত, গ্রামের চাষি। হ্যাঁ, চাষি যে অঞ্চল, যে যারা আগে গ্রাম বাংলায়, এইবার ধরেন এই যে নীলকরদের অত্যাচার বা জমিদার শ্রেণী যারা, এগুলা বেশি আপনারা পাওয়া যাবে। এই ইতিহাসগুলা বেশি সমৃদ্ধ হচ্ছে উত্তরবঙ্গে, যেখানে আহ, মানে কৃষক শ্রেণী যারা ছিল তাদেরকে এইভাবে ঠকে তাদের উপর নির্যাতনটাই প্রাচীন বাংলা থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ হচ্ছে উত্তরবঙ্গে যারা, তারা। ঠিক আছে, যে শোষণের ইতিহাস ওখানে অনেক বেশি। তো সেই অঞ্চলগুলাতে এক ধরনের জমিদার বা মোড়ল শ্রেণী ছিল, যারা ধরেন 500 টাকা সুদ দিয়া 500 টাকা একজন চাষিকে ধার দিছে, কিন্তু তার থেকে সুদ নিতে নিতে ধরেন সেই আমলে 30,000 35,000 টাকা হয়ে গেছে, চওড়া সুদ যেটাকে বলে। তো এই সুদের উপর টাকা দিয়া সে তার জমি জমা যা যা আছে সব কিছু কায়রা নিছে। ঠিক আছে, এইভাবেই যে যে মূর্খ যে মানুষগুলা, যারা একটু পড়াশোনা একটু কম জানে, বা ওই সময় তো এরকমই ছিল চাষি যারা আছে, তো অসচেতন, তারা তো এত হিসাব টিসাব জানে না। তো তাদেরকে এই চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে একটা শোষণের মুনাফা, যেটা দ্বারা সুদের উপর সুদ হয়। কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমরা এতদিন পর্যন্ত পড়ছি সরল মুনাফা। ধরেন যে একজন ভালো মানুষ
ভালো মানুষ তো আর সুদ খায় না। যাই হোক, অপেক্ষাকৃত ভালো। বা এখন এখন যারা সুদের উপর টাকা লাগায় ওরা এই কাজটা করে। ধরেন 1,00,000 টাকা কাউকে দিল, 1,00,000 টাকা, 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 1,00,000 টাকা দিল। তো বললো যে তুমি 1 বছর পর 1,00,000 টাকা আমাকে 20,000 টাকা দিবা। এই 20,000 টাকা হচ্ছে মুনাফা, আর এটা হচ্ছে আসল। তো মুনাফা আসল মিলে, এই দুটা মিলে কিন্তু ধরেন যে এই যে এই দুইটা মিলে যেটা হয় সেটাকে বলে মূলধন। মূলধন, ঠিক আছে? তো এই আচ্ছা, মূলধনের হিসাবটা আমরা পরে আসবো। তাহলে এইটা আসলে এটা মুনাফা। এখন ধরেন যে সরল মুনাফা হচ্ছে কিরকম? সরল মুনাফা, সরল মুনাফা হলো এই 1,00,000 টাকায়, ধরেন জানুয়ারি মাসে, এই বছরের 25 সালের জানুয়ারি মাসে কেউ 1,00,000 টাকা ধরেন একজন থেকে ঋণ দিল, বলল যে 26 সালের জানুয়ারিতে তুমি 1,00,000 প্লাস আরো, এই যে 1,00,000 প্লাস আরো 20,000 দিতে হবে। তার মানে 26 সালের জানুয়ারিতে সে কত কত হাজার টাকা দিবে? 1,20,000 টাকা দিবে না? এই জিনিসটা বুঝছেন যে 26 সালের জানুয়ারিতে সে 1,20,000 টাকা দিবে। এখন ধরেন যে ওই লোকটা 1,20,000 টাকা দিতে পারে নাই, তার কাছে টাকা নাই। তাহলে দ্বিতীয় বছর যদি সরল মুনাফা হয়, এই যে দ্বিতীয় বছর, তখন সে এই 1,00,000 টাকায় আরো 20,000 টাকা মুনাফা দিবে। তাহলে 1,40,000 টাকা হবে। জিনিসটা বুঝছেন? এবার ধরেন তৃতীয় বছরও সে পারে নাই টাকাটা দিতে, তখন এই তৃতীয় বছর এবার হবে 1,60,000 টাকা। ঠিক আছে, 1,60,000 টাকা হবে তৃতীয় বছর। এখন এই হলো সরল মুনাফা। তার মানে প্রতি বছর সে যেই টাকাটা এক্স্যাক্টলি নিছিল, যেই টাকাটা আসলেই সে নিছিল, সেই টাকার উপর 20,000, এই যে 20,000, তারপরের বছর আরো 20,000, তারপরের বছর আরো 20,000 করে সুদ দিয়ে যাচ্ছে। সেই টাকাটা দিতে পারতেছে না এই জন্য। ঠিক আছে, এইভাবে সে যদি 10 বছরে টাকাটা না দিতে পারে, প্রতি বছর 20,000 করে সুদ জমবে। ঠিক আছে, প্রতি বছর 20,000 করে জমবে। তারপরের বছর ধরেন 1,80,000, তারপরের বছর 2,00,000, তারপরের বছর 2,20,000, এইভাবে আস্তে আস্তে কি সেই মূল টাকার উপর, এই আসল টাকার উপর সুদ দিয়ে যাবে, দিতে হবে তাকে। কারণ সে 1,00,000 টাকা দিতে পারতেছে না, এই জন্য একসাথে সে 1,20,000 টাকা দিতে পারতেছে না। এই জন্য সে বারবার প্রতি মাসে মাসে 20,000, প্রতি বছর বছর 20,000 টাকা সে দিয়ে যাচ্ছে। এইবার এইটা হলো সরল মুনাফা। এবার এই যে চক্রবৃদ্ধি কোনটা দেখেন, চক্রবৃদ্ধিটা কি হয়? তো এই চক্রবৃদ্ধির সে বলল যে ঠিক আছে, তুমি আমার থেকে 1,00,000 টাকার নিচেও সেটা সমস্যা নাই, 1,00,000 টাকার নিচে সমস্যা নাই, তুমি আগামী বছর আমাকে 1,20,000 টাকা দিয়ে দিও। মানে অনেকটা ওই সরল মুনাফার যেই হিসাবের মতো, 1,20,000 টাকা দিলেই হয়ে যাবে, মানে সরল মুনাফার যেটা। তার মানে প্রথম বছর সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, যে ধরেন এই লোকটা হইলো খুবই দুষ্ট প্রকৃতির লোক, খারাপ লোক, আর ধরেন আগের আমলে জমিদার শ্রেণী, তারা, সে বলল তুমি যদি 1 বছর পর টাকাটা দিয়ে দাও তাহলে 1,20,000 টাকা দিবা, সমস্যা নাই। কিন্তু তুমি যদি 1 বছর পর এই টাকাটা না দিতে পারো, তখন তুমি কিন্তু আমাকে এই 1,00,000 টাকার উপর সুদ তো দিবাই, 1, 2, 3, 4, 5, এই 1,00,000 টাকার উপর সুদ তো দিবাই। এই যে প্রথম বছর যেই সুদটা তুমি দিতে পারো না 20,000 টাকা, সেই টাকার উপরও তুমি সুদটা দিতে হবে। তার মানে এই ব্যক্তি প্রতি বছর বছর তার মূল টাকার উপর 1,00,000 টাকার উপর 20,000 টাকা করে 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 সুদ নিচ্ছে। আর এই হচ্ছে এমনই খারাপ একটা কাজটা লোক, যে 1,00,000 টাকার উপর সুদ তো নিবেই, প্লাস সুদের উপর আবার সুদ। এই যে 20,000 টাকা সে যে দিতে পারে নাই, এই জন্য এই টাকাটার উপরও সে সুদ নিবে। এটাকেই বলা হয় চক্রবৃদ্ধির, এই যে চক্রবৃদ্ধি, মানে কি চক্রাকারে বাড়বে। এখন ধরেন এই লোকটা
এবার 1 লাখ, এখন খেয়াল করেন 1 লাখ টাকার উপর সুদ যদি 20,000 টাকা আসে, ঠিক আছে? 1 লাখ টাকার উপর সুদ যদি 20,000 টাকা আসে, তাহলে 1,20,000 টাকার উপর সুদ আসবে 22,000 টাকা। এখন দেখেন সুদের পরিমাণ বেড়ে গেছে না? দ্বিতীয় বছরে সুদের পরিমাণ বেড়ে গেছে। আর এখানে কিন্তু দ্বিতীয় বছরও সে কিন্তু 20,000 টাকায় সুদ দিছিল। এবার সে তৃতীয় বছর সুদ না দিতে পারলে অবস্থা হবে কি দেখেন? তৃতীয় বছর সুদ না দিতে পারলে অবস্থা হবে যে সে এখন তার পরের বছর সে কি করবে? এই যে 1,20,000 তো আছেই, এই 1,20,000 তো আছেই, 1,20,000 সাথে দেখেন, এই যে 1,20,000 সাথে এই 22,000ও যোগ হবে, তার মানে 1,44,000 টাকার উপর তাকে সুদ দিতে হবে। এখন 1,44,000 টাকার উপর সুদটা আসবে প্রায় প্রায় 30 বা 29,000-এর কাছাকাছি। তার মানে তৃতীয় বছর সে 29,000 টাকার মতো সুদ দিতে হচ্ছে। এখন এইভাবে সে যদি 20,000, যদি 10 বছর টাকাটা না দিতে পারে, তো তৃতীয় বছর থেকে সে আর দিতে পারবে না। এখন এইভাবে যদি সুদের উপর এইটার সাথে যোগ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এই সুদের টাকাটা সুদের উপর যোগ হয়ে যাবে, তার মানে ধরেন 10 বছর পরে তার এই 1 লাখ টাকার উপর, সে প্রথমে তো 1 লাখ টাকার উপর সুদ দিত প্রথম বছর তো সে 1 লাখ টাকার উপর 20,000 টাকা সুদ দিতে হইতো। তাহলে 10 বছর পর সে দিতে হবে ধরেন যে 5 লাখ টাকার উপর সুদ দিতে হবে। কিন্তু এই লোকটা সরল মুনাফা যে 10 বছর পরেও সে কিন্তু সরল যেই মূলধন যেই টাকাটার নিচে, এই টাকাটার উপরই তাকে সুদ দিলে হবে। তার মানে মূল স্টোরিটা কি? মূল স্টোরি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে যেখানে সুদটা আসলের সাথে যোগ হয়ে যাবে। এই বছরের যেটা সুদ আগামী বছর বলবে সেটা আসল। তার মানে এই যে যেই বাটফার লোক, সে বলবে আজ থেকে 10 বছর আগে, সে বলবো যে আমি তোমার থেকে বর্তমানে এখন কি ধরেন যে বললো 30 লাখ টাকা পাই। সে বললো যে এরকম তুমি তো আমার থেকে 30 লাখ টাকা হাওলাত নিছিলা। তার মানে এই লোকটা 10 বছর পরে বলবে কি তুমি আমার থেকে 30 লাখ টাকা হাওলাত নিছিলা। কারণ হচ্ছে যে তার সুদের উপর সুদ গুনতে সেই টাকা 30। তখন মানুষে বলবে যে ঠিক আছে 30 লাখ টাকা তোমার থেকে পায়, তো তুমি আর তোমার বাড়ি গাড়ি সব ছেড়ে দাও। আর এই লোকটা 10 বছর পরে কি বলবে? যে না, ও 10 বছর আগে আমার থেকে 1 লাখ টাকা সুদ নিছিল, তো এখন আস্তে আস্তে সেই সুদটা দিতে পারে না, জন্য সুদ বাড়ছে। কথা বুঝছেন? তাহলে চক্রবৃদ্ধির মূলধন মানে হচ্ছে সুদ প্লাস মুনাফা প্লাস মানে কি বলে আসল প্লাস সুদ, দুইটা একসাথে হয়ে যাবে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, মানে ঘটনাটা হচ্ছে এখানে যে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধিতে সব সময় মুনাফার হারটা বাড়তে থাকবে। বুঝছেন? কি বলে চক্রবৃদ্ধিতে সবসময় আসলের পরিমাণটা বাইরে যাবে, মানে মূলধন যেটা, সেটা হচ্ছে সুদের উপর সুদ, সোজা কথা সুদের উপর সুদ। তার মানে এইভাবেই ওই সময় মানুষের বাড়ি ঘর সব নিয়ে যেত এইভাবে নির্যাতন করে। তো মানে এইটাই, ঈদের ঈদের টাকাগুলো যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। নাহলে হ্যাঁ, টাকা এই তো পাবে না। বুঝছেন যে যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো, নয়তো ভাই চক্রবৃদ্ধি সুদে যে একদম, যে কারণ আপনার তো সুদের উপর সুদ দিতে হচ্ছে। প্রথম ব্যক্তি যে, তাকে আপনি মূল টাকা 1 লাখ টাকার উপর সুদ দিলে হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তি যে, তাকে আপনি 1 লাখ টাকার উপর সুদ তো দিবেনই, দ্বিতীয় বছর আবার 20,000 টাকার উপরও সুদ দিতে হবে, তার মানে দ্বিতীয় বছর তার সুদ হয়ে গেছে 22,000। বুঝছেন? তৃতীয় বছর সে সুদ নিচ্ছে 22,000 টাকা, কিন্তু এই লোক তো প্রতি বছর 20,000 করেই সুদ নিচ্ছে। তার যেই মানে সুদ নেওয়ার যেই হারটা সেটা চেঞ্জ হচ্ছে না। তো এখানে কিছু সূত্র আছে, চক্রবৃদ্ধির কিছু সূত্র আছে, সূত্রটা আজকে একটু শিখেন, তারপরে আমরা নেক্সট দিন থেকে ম্যাথ করব। এখানে মূল সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, চক্রবৃদ্ধির মূলধন সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে দেখেন চক্রবৃদ্ধির মূলধন, এই সি মানে কি, যার মধ্যে আসল টাকাও আছে, আবার সুদের উপর যেই সুদ নেওয়া হয় সেই টাকাটাও আছে। এই যে দেখেন পি ইন্টু
ফি মানে আসল। এই দেখেন আসলের সাথে বিশাল অ্যামাউন্টের একটা সুদ গুণ হচ্ছে। আমরা জানি গুণ করলে কি হবে? গুণ করলে কোনো কিছুর মান বাড়ে। শুধুমাত্র গুণ না, সূচক আছে উপরে। খেয়াল করেন, এই হলো আসল। তার উপর তার সাথে যে জিনিসটা গুণ হচ্ছে, তার সাথে একটা জিনিস গুণ হচ্ছে। প্লাস আবার উপরে একটা কি আছে? সূচক n আছে n। ধরেন n এর মান যদি 10 বছর হয়, তাহলে মান যেমন পাবে, n এর মান যদি 30 বছর হয়, তাহলে মান আরো বড় হবে না? নাসিমা আপু বুঝছেন? ওই যে আপনি বললেন যে ওর টাকাটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো, কারণ যত দেরিতে দিবেন এনের মান তত বাড়বে, আর এই অ্যামাউন্টটা তত বড় হবে। তো বড় সংখ্যার সাথে বড় কিছু গুণ করলে তো মানটা আরো বড় হবে। বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এবার এখানে মনে রাখবেন পি মানি মূলধন। পি মানে কি? চক্রবৃদ্ধির মূলধন না, পি মানি মূলধন মানে কি? যেই টাকাটা সে নিছে, মূলধন বা আসল। বুঝছেন? যেই টাকাটা সে নিছে, ওই যে 1 লাখ টাকা। আর এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। তাহলে আজকে এ দুটো কি থাকবে নাকি একটা ম্যাথ করবেন? না, আজকে আর করা যাবে না, কিছুক্ষণের মধ্যে আমাদের লাইনটা কাটে যাবে, 2-1 মিনিটের মধ্যে। তাহলে আজকে এতটুকুই থাকুক, আপনারা টেনশন করিয়েন না। ম্যাথ যেটা সেটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর পাটিগণিত আমাদের আর বেশি নাই। আচ্ছা, আমরা কি লসাগু গসাগু করছিলাম না? হ্যাঁ করছি। হ্যাঁ, লসাগু গসাগু কিন্তু আমরা করে ফেলছি। পাটিগণিতের আর কিন্তু নাই। পাটিগণিতের যৌগিক মুনাফা শেষ হওয়ার পরে সমানুপাত, অনুপাত সমানুপাত দেখাবো, আর হচ্ছে ঐকিক নিয়ম দেখাবো। ঐকিক নিয়ম দেখাইলে পাটিগণিত শেষ। বুঝছেন? আপনারা প্রাইমারি প্রশ্ন অ্যানালাইসিস করলে আর বাস্তব সংখ্যা পড়াবো। তো দেখবেন যে প্রাইমারি প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন, বা বিসিএস ছাড়া প্রচুর পরিমাণে এই পাটিগণিত অংশ থেকে প্রশ্নটা বেশি আসে। ঠিক আছে? তাহলে আপনারা এখন যে কোনো বই, আপনাদের হাতের কাছে যে বইটা থাকবে, ওই বই থেকে প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই ভালো করবেন, কারণ এটা প্র্যাকটিস না আসলে করলে। আর দুইটা টপিক না ভাইয়া হ্যাঁ, পাটিগণিতে? এইটার পরে আর দুইটা টপিক আছে, এরপরে পাটিগণিত শেষ। তার মানে ভিডিও, যেহেতু প্রত্যেকটা ক্লাসে রেকর্ড আছে, রেকর্ডগুলো বারবার দেখবেন, দেখে ম্যাথগুলা করবেন। আর এখানে আমি যে ম্যাথগুলা করাচ্ছি, এগুলাই পরীক্ষায় আসছে, এগুলা বিসিএস এর ম্যাথ, আরো বিভিন্ন জায়গায় আসছে। তো আপনার এগুলাই হলো মূল ম্যাথ। এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এখান থেকে সরাসরি অনেক ম্যাথ ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবেন হুবহুব, মানে অপশন সহকারে এরকম ম্যাথ হুবহুব পাবেন। তো ম্যাথগুলো বেশি প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট দেখি কালকে, অথবা কালকে সম্ভাবনা আছে, নেক্সট দিন থেকে আমরা শুরু করব। ঠিক আছে তাহলে।